সাংবাদিক সম্মেলন ডাকছি। আমার ভাই, আমাদের যে পৈতৃক সম্পত্তি, এটার আমার বাবা মোহাম্মদ হোসেন খান, মরহুম মোহাম্মদ হোসেন খান, উনি মারা গেছেন। ওনার মারা যাওয়ার পর 14 সনে মারা গেছেন। মারা যাওয়ার পর আমরা 4 জন ওয়ারিশ এই সকল সম্পত্তির। আমরা 2 ভাই 1 বোন, মা। আমি বড় ছেলে সাজ্জাদ হোসেন, আমার ছোট ভাই শাহাদাত হোসেন, আমার বোন তানজিম নূর, আমার মা রাবে আক্তার। আমার মা আসতে পারেন নাই, উনি অত্যন্ত অসুস্থ, এই বিধায় আসতে পারেন নাই, না হলে উনি এখানে আসেন। ওনার বয়স 80-র কাছাকাছি, ওনার আর্থ্রাইটিস প্রবলেম, চলাচল করতে পারেন না, বিধায় আসতে পারেন নাই। এখন আমার ভাই, আমার মাকে যেহেতু ডাক্তার দেখাইতে হয়, আপনারা অবশ্যই জানেন এখানে ভালো ডাক্তার পাওয়া মুশকিল। এই বয়সে যে কোনো সময় রাত 2টা হইলেও আমাকে মেডিকেল যেতে হবে। সেই কারণে আমার মাকে ঢাকায় থাকতে হয়। ঢাকায় থাকতে হয়, এই জন্য এইখানে থাকাটা কম পড়ে। উনি আসেন, আমার বোন আসে, কি করে, কিন্তু ওই সুযোগটা নিয়ে সে পুরা বাড়ি দখল কইরা, পুরা জায়গা দখল কইরা ই করছে। আমি নিজেও একটা কৃত্রিম মেশিনের সাথে ঘুমাই। এই যে আমার ছবি দেখেন, আমার পা 2টা নষ্ট, এই জন্য আপনাদের এখানে আমি দেখাচ্ছি। এই মেশিনটা আমার সারা রাত মুখে চলে, আমার পা ব্লাড সার্কুলেশন নাই, প্লাস আমার হার্টের প্রবলেম, আমিও আসতে পারি না। এবং এখানে আসলে আমাকে বাসার দরজা খুলে না, ঢুকতে দেয় না। আমার মার নাম রাবে আক্তার। জমিটা সাভার হেমায়তপুরে। শতাংশটা 600%। হ্যাঁ, ওখানে সরকার অ্যাকোয়ার করছে 200%। আর আর ওদিক থেকে মসজিদ আছে, এটাও আমার বাবার নির্মাণ করা মসজিদ, বাইতুল হাবিব মসজিদ। এখন আমার ভাই ওয়াহিদ এবং ওর সাথে কি মোশারফ, দিন মোহাম্মদ, আমজাদ, আরো কিছু লোক আছে, সংঘবদ্ধ অপরাধ চক্র। তারা আমাদের এনআইডির কপিগুলা নিছিল বাবা মারা যাওয়ার পর ওয়ারিশন বানানোর নাম কইরা। এই কপিগুলা তার কাছে রয়ে গেছে। এইগুলা দিয়ে দিয়ে সে বিভিন্ন জায়গায় আমাদের 3 জনের নামে জালসই কইরা জায়গা বিক্রি করতে চায়। জায়গা বিক্রি করতে গেলে কমিশন দিতে হবে, ওয়াহিদকে টাকা দিতে হবে, চাঁদা দিতে হবে। চাঁদাবাজি করে প্রায় 10 কোটির মতো টাকা আমরা 3 জনে দিব এই সম্পত্তি। ওয়াহিদ আমার ভাইয়ের, তার পরিচয় একাধিক পরিচয়। একবার বলে আমার মামা, মামা ডাকে, একবার বলে মাওলানা, একবার বলে সে ম্যানেজার, আবার কখনো বলে সে ওই যে একটা গ্যাস স্টেশন আছে রাস্তার অপোজিটে, বিশু মাদন, উনারও ম্যানেজার। মানে আমি ওনার সঠিক তথ্য জানি না, ওনার আসল পরিচয় কি। ওনাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে আমি পাই। এখন এই যে এনআইডি জালিয়াতি কইরা তো করছে, আমার নামই নাই জায়গার মধ্যে। বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় আমার নামে কিছুই না, আমার যত জায়গা ছিল সব আমার ভাইয়ের নামে করে ফেলছে, খারিজ করছে তার নামে, আমার নামে কিছুই নাই। হ্যাঁ, না, আমার বোনের নামে আছে কিছু, ভাইয়ের নামে, কারণ ওইটা তো ওরা দেশে, ওরা যেহেতু একই বাসায় থাকেন, ওইটা তো রাখতে হয়, নাহলে তো আবার বিপদে পড়ে যার। আমি এখানে থাকতে পারি না কেন, ইলেকট্রিকের প্রবলেম। এখানে আপনার সাভার একবার কারেন্ট চলে গেলে লম্বা সময় আমাকে যেহেতু একটা কৃত্রিম মেশিনের সাথে চলতে হয়, আমি এখানে পার্মানেন্ট থাকতে পারতেছি না শারীরিক কারণে। কিন্তু আসি, আমার মার সাথে দেখা করি, যোগাযোগ হয়, আমার বোনের সাথেও যোগাযোগ হয়। কিন্তু বর্তমান পরিস্থিতি যা করতেছে গায়ের জোরে, এই যে বিভিন্ন সন্ত্রাসী নিয়ে জায়গা দখল। ইতিপূর্বে আমার মা আমার নাম, আমার বোনের নাম বইলা সে জায়গা বিক্রিও করে ফেলছিল, তার কাগজও আপনাকে দেখাবো, এবং ওই কাগজের সাক্ষী 3 জন আছে, সেটাও দেখাবো। সেই কাগজটা তারা পারে নাই কেন জানেন? এখন সরকার একটা আইন কইরা দিচ্ছে, যার জায়গা সে যখন বিক্রয় করবে তার আঙ্গুলে নিশানা লাগবে। তো যেই ব্যক্তির কাছে গেছিল এই জায়গাগুলা বেচতে, সে বলছে যে আপনাদের 3 জন ওয়ারিশ, বলছে আমি 3 জন লোক বানায় নিয়ে আসবো, ওই যে মহিলা পুরুষ
বয়স অনুপাতে 15 বানায় নিয়ে আসবো। বলছে তাহলে এক কাজ করেন, 3 জনের আঙ্গুলও কাইটা নিয়ে আসেন, কেন ছাপ দিবেন কেমনে? ছাপ দিলে আমার ছবি উঠবে ভূমি অফিস, আমি কে? এখন তো পারে না, যার কারণে এটা সে এই প্রজেক্ট মোটামুটি আপাতত ফেল। এখন শুরু হয়েছে তার ওই যে সেই চাঁদাবাজির ব্যাপার। এখানে একজন সরকারি রিটায়ার্ড পুলিশ অফিসার, সেও এই কাজে জড়িত, যেটা আমরা পুলিশ ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করব এবং আমরা জানাবো যে রিটায়ার্ড করার পরে পুলিশ এই ধরনের কাজে কিভাবে যুক্ত হইল। ওর নাম ফারুক, সে বোধহয় ওসি ছিলেন, রিটায়ার্ড করছেন এবং রিটায়ার্ড করার পর বোধহয় 1.5 বছর একটা কি জানি টাকা পয়সা পাওয়া যায়, তারপরে একবারে নর্মাল হয়ে যান। আমিন বাজারে বোধহয় থাকেন, মিরপুরে। এও এই লোকে এই একই টাকার গন্ধে লাফাইতেছে, এইগুলা হয়রানি করবে আমাকে। 2016 সনে শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি, উনিও একজন বিখ্যাত মানুষ, আপনারা সাংবাদিক ভাই তাকে চিনবেন, তার সব পরিচয় দিতে চাই না, শুধু একটুক বলে দেই তার বাড়ি মুন্সিগঞ্জ। তাকে একটা সময় বিভিন্ন অপরাধের কারণে রাজশাহী ট্রান্সফার করা হয়, বোধহয় ওখান থেকে রিটায়ার্ড করা হয়। তাকে ভুলভাল বুঝায়া আমি বলে সকাল বিকাল আমার মা আর ভাইকে পিটাই, বোনকে পিটাই, এগুলা বইলা আমাকে গুম হত্যার মামলা দেওয়া হয়েছিল, আমাকে গুম করা হয়েছিল আমার স্ত্রীকে, এবং আমাকে আটকায় রাখা হয়েছিল মিরপুরের কোথায় আটকায় রাখা হয়েছে, নবগঞ্জ পুলিশ ফাঁড়িতে। ওখানে একটা বট গাছের পুলিশ ফাঁড়ি বলে, আপনারা জানি না, কেউ চিনেন কিনা, ওখানে আটকায় রাখছে। তারপরে কি জানি কি কারণে কার একটা ফোন আসলো তাদের কাছে, তারপরে আমরা কৌশলে বের হয়ে গেলাম। এরপরে ওই লোকগুলার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থায় যাই, কিন্তু তৎকালীন সরকারের আমলে বিচার সঠিক হয় নাই। পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া, তার অধীনে আমরা দরখাস্ত করলে তদন্ত হয়, তদন্ত হইলে পরে সেই ঊর্ধ্বতন কর্তার নাম আসে, শুধু বলে নাম বলা যাবে না, অসুবিধা, উনি দুঃখিত, উনাকে মিস ইনফরমেশন কইরা আপনাকে আটকানো হয়েছে। আসলে আমরা পুরা ডিপার্টমেন্ট লজ্জিত আপনার এই কারণে, কারণ উনি শুধু একটা কথা বলছে, সেই এসআই কে, এই লোকটা আমাকে বলছে দাঁড়ান, আমি দাঁড়াইছি, এসআই কে বলছে তুই বলে দাঁড়াও, দেখি একটা ঘুষি মারো, এই যদি ঘুষি খায়া উঠতে পারে তাহলে আমি তোমার অভিযোগটা মাইনে নিব। হ্যাঁ, এই কাজ করছে। তারপরে 2019 সনে গোপালগঞ্জ থেকে এক আওয়ামী লীগের লিডার ভাড়া করে আনছে, আমাকে গুলি কইরা ফালাই দিবে, মাইরা ফালাই দিবে 5 তলার থেকে। এর নাম হলো এবাদুল, এ মিরপুরে থাকে। এই এখনো আবার এই একই সন্ত্রাসী গ্রুপ নিয়ে বিভিন্ন ভাবে হয়রানি করার জমি। আমার ভাই, এবং ও বোধহয় মানসিক ভাবে অসুস্থ, তাকে আমরা আপনাদেরও সহযোগে চাই, তাকে রিহ্যাব সেন্টারে নিয়ে যেতে হবে বাই ফোর্স। বাসায় থাকলে এটা মৃত্যুর ঝুঁকি আছে।